নমস্কার। খবর অত্যন্ত বিপজ্জনক এবং উদ্বেগজনক। পশ্চিমবঙ্গের বাঙালিদের ধরে গায়ের জোরে বিএসএফ ঠেলে পাঠিয়ে দিচ্ছে বাংলাদেশে। কানাঘুষো শোনা যাচ্ছিলই, অজস্র অভিযোগ ছিল, আমরাও আমাদের অনুষ্ঠানে এর আগে বলেছি। এবার একদম প্রত্যক্ষ প্রমাণ পাওয়া গেল। তো সেসব নিয়ে কথা বলার আগে যে দুজন সৌভাগ্যবান যাদের কাছ থেকে যাদের প্রত্যক্ষদর্শীর বিবরণে পুরোটা জানা গেছে, যাদেরকে উদ্ধার করা হয়েছে, যারা এই ঠেলে পাঠিয়ে দেওয়ার শিকার, তাদের এই ছোট্ট ভিডিওটা দেখে নিন। কান্নাকাটি করেন না, দাঁড়ান দাঁড়ান, কান্নাকাটি করেন না, একটু কথা বলি নাই। আপনার বাড়ি কোথায়? হ্যাঁ, মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ? কতদিন আগে ইন্ডিয়া গেছেন? ইন্ডিয়ায় বাড়ি আমার মুর্শিদাবাদে। ও, ইন্ডিয়ায় বাড়ি মুর্শিদাবাদ আপনার? মুর্শিদাবাদ জেলা হরিয়ারপাড়া থানা। আপনার নাম বলেন? নাজিমউদ্দিন মন্ডল, হরিয়ারপাড়া থানা। কালু, বাপের নাম কালু মন্ডল। হ্যাঁ। আর পোস্ট আপনার তত্তিপুর, পঞ্চায়েত ধরমপুর। জোরে বলেন, জোরে বলেন। আর গ্রাম তত্তিপুর। গ্রাম তত্তিপুর। মানে আপনি ইন্ডিয়ান স্থায়ী নাগরিক? স্থানীয় নাগরিক। আমাদের পুরোপুরি সব নিয়ে নিয়েছে, ওরা কিছু দেয়নি। আমাদের মোবাইল, পয়সা পুরোপুরি সব নিয়ে নিয়েছে। এবং আপনার গত রাত 13 ঘটিকা কয়টার সময় আপনার ইয়ে করছে? সাড়ে তিনটে 4টার দিকে হবে। 13/3/2025 রাত কয়টা হবে? আনুমানিক 3টা 4টার দিক। এবং বিএসএফ কি আপনার মারছে নাকি? কই পিছনে মারছে সব? আপনি ইন্ডিয়ান নাগরিক তো নাকি? আমার নাম মিনারুল শেখ, মুর্শিদাবাদ বাড়ি। হ্যাঁ। থানা বেলডাঙ্গা, গ্রাম পঞ্চায়েত বেগুনবাড়ি, গ্রাম কাজী সাহা, পোস্ট অফিস কাজী সাহা। পিন নম্বর হচ্ছে 21742133 पिन नंबर। हमारा ओखानकार यूसुफ पठान एमपी है, ठीक है। हमारा यूसुफ पठान एमपी है। और अब सॉरी क्या, हुमायूं चौधरी एमएलए है हमारा। अभी आलम चौधरी हमारा एमएलए है। তো কেন আপনাদের পুশিং বাংলাদেশে বম্বে নানা সুপারা ওখানে আমি থাকতাম দিল্লিতে। ও দাদার বাড়িতে পেয়েছে, আমি প্রুফ দিয়েছি, বুঝে তোর সব প্রুফ ডুপ্লিকেট, সব আমার অরিজিনাল। এখনো আমার কপি আছে বাড়িতে, ওটা চেক করতে পারেন। এখনো 3 কপি আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড আর দলিল আছে আমার নামে জায়গা আছে, দলিল ফবিল সবকিছু আছে, রেশন কার্ড আছে আমার নামে। আপনি ইন্ডিয়ান অরিজিনাল নাগরিক? হ্যাঁ, অরিজিনাল নাগরিক। জোর করে বাংলাদেশে পাঠানো, জোর করে আমার এখানে ভেস ফ্যাক্টরি মেরি ধেরি আমার এখানে ইন্ডিয়া পাঠিয়ে দিয়েছে। বাংলাদেশ পাঠিয়ে দিচ্ছে না, এদিকে লিছে না ওদিকে লিছে। খুব মারছে বিএসএফ, এদেরকে খুব মারছে। এবং যাই হোক এলে খুব মারছে আর কি, যাই হোক খুব মারছে। তো যা জানা গেল এই ভিডিও থেকে, এই ছোট্ট ভিডিও থেকে, যে এই দুই ভারতীয় নাগরিক, সম্পূর্ণ রকম ভারতীয় নাগরিক, যারা পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বাসিন্দা এবং বাংলাভাষী বাঙালি, তাদেরকে পশ্চিমবঙ্গের বাইরে ধরেছিল পুলিশ, সেই এলাকার পুলিশ। তারপর বিএসএফ এদের ঠেলে বাংলাদেশে পাঠায়। তো ব্যাপারটা তো এত সহজ নয়। অন্য জায়গায় ধরা হয়েছে, সেখান থেকে পশ্চিমবঙ্গে আনা হয়েছে, তারপর বিএসএফ ঠেলে পাঠিয়েছে। কিভাবে ঘটলো পুরোটা, এমনিতে পুরোটা জানা যাওয়ার কথা নয়, কিন্তু পশ্চিমবঙ্গের সাংসদ সামিরুল ইসলাম লিখেছেন পুরো ব্যাপারটা, কারণ তিনি এই উদ্ধার কার্যে খুব সরাসরি সংযুক্ত ছিলেন। তো তিনি কি জানিয়েছেন না, গত 10ই জুন 5 দিন আগে পরিযায়ী শ্রমিক বোর্ডের কাছে খবর আসে মালদা, মুর্শিদাবাদ ও পূর্ব বর্ধমান থেকে মুম্বাইতে নির্মাণ শ্রমিকের কাজ করতে যাওয়া কিছু শ্রমিককে বাংলাদেশি সন্দেহ করে আটকে থানায় নিয়ে গেছে মুম্বাই পুলিশ। ফলে এই যে অভিযোগগুলো পাওয়া যাচ্ছে, মুম্বাই পুলিশ যাকে পাচ্ছে তাকে ধরছে, এবং অন্যান্য জায়গাতেও তার মধ্যে মিথ্যে কিচ্ছু নেই, এই অভিযোগ পাওয়া গিয়েছিল। এটা সাংসদের মুখ থেকে জানা যাচ্ছে। তো পরিযায়ী শ্রমিক বোর্ড তারপর কি করে, তারা পশ্চিমবঙ্গ পুলিশ এবং পরিযায়ী বোর্ডের তরফ থেকে মুম্বাই পুলিশের সঙ্গে যোগাযোগ করে। আটক শ্রমিকদের পরিবারের তরফ থেকে তাদের যাবতীয় প্রয়োজনীয় পরিচয়পত্র এবং অন্যান্য নথি মুম্বাই পুলিশকে পাঠানো হয়। কিন্তু আশ্চর্যজনকভাবে সামিরুল লিখছেন যে পশ্চিমবঙ্গ সরকার পুলিশ এবং পরিযায়ী শ্রমিক বোর্ডকে কিচ্ছু না জানিয়ে
তাদের মধ্যে অন্তত 5 জনকে এইভাবেই, এই খবরই উনি পেয়েছেন 5 জনের, এই 5 জনকে অন্তত বিএসএফের হাতে তুলে দেওয়া হয় এবং বিএসএফ তাদেরকে মারধর করে জোর করে পশ্চিমবাংলার সীমান্ত দিয়ে বাংলাদেশের দিকে ঠেলে দেয়। তো এরপর কি হয়, পশ্চিমবঙ্গ সরকার, পুলিশ এবং পরিযায়ী শ্রমিক বোর্ডের পক্ষ থেকে দিনরাত এক করে নানা রকম চেষ্টা চালানো হয় এবং অবশেষে চাপে পড়ে বিএসএফ তাদেরকে ফিরিয়ে আনে। মুর্শিদাবাদের নাজিমুদ্দিন মণ্ডল, যার ভিডিও আপনি দেখলেন, বেলডাঙ্গার মিনারুল শেখ, তার ভিডিও আপনি দেখলেন, এবং পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের মোস্তফা কামালকে ফ্ল্যাগ মিটিংয়ের মাধ্যমে বাংলাদেশ থেকে ফিরিয়ে এনে পশ্চিমবঙ্গ পুলিশের হাতে তুলে দিয়েছে বিএসএফ। এবং আরও 2 জন, মুর্শিদাবাদের হরিহরপাড়ার শামীম খান এবং ভগবানগোলার মেহবুব শেখ, এদেরকে ফেরানোর প্রক্রিয়া চলছে। এই পুরোটা জানিয়েছেন সামিরুল ইসলাম বিশালদি। এই যে ফিরিয়ে আনার যে প্রক্রিয়াটা হচ্ছে, এটাতে উনি একরকম করে নেতৃত্ব দিচ্ছেন, তার জন্য তাকে ধন্যবাদ। এবং কথা হলো যে ব্যাপারটা উনি যা লিখেছেন তার বাইরেও তো অনেক কিছু হতে হয় আর কি, হওয়া সম্ভব। যেরকম হয় আদৌ কী করে, প্রশ্নটা তো আসেই যে পুলিশ যদি কাউকে গ্রেপ্তার করে তো পুলিশের খাতায়, একদম খাতায় কলমে তার নাম ধাম লেখা থাকার কথা, এমনি এমনি সে হারিয়ে যেতে পারে না। বিএসএফকে যদি দেওয়া হয়, বিএসএফের কাছে যদি ট্রান্সফার করা হয়, তারও রেকর্ড থাকবে, পরিষ্কার রেকর্ড থাকবে পুলিশ এবং বিএসএফ উভয়ের কাছে। তো সেসব সামলানো হলো কী করে, সামিরুল লেখেননি। কিন্তু মেহবুব শেখ, একজন যাকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে, সেই মেহবুব শেখের বাড়ির লোকেরা জানিয়েছেন যে তারা বিএসএফের সঙ্গে যোগাযোগ করেছিলেন এবং বিএসএফ তাদের জানিয়েছিল যে মেহবুব উধাও হয়ে গেছেন। ভাবুন, বিএসএফ তাদের জানিয়েছিল মেহবুব উধাও হয়ে গেছে। তারপর সেই তথাকথিতভাবে উধাও মেহবুব খুব সম্ভবত হোয়াটসঅ্যাপ কল করেন বাড়িতে, তা সেরকম রিপোর্ট পাওয়া যাচ্ছে, ইন্টারনেটের মাধ্যমে কল করেন এবং সেটা করেন হচ্ছে বাংলাদেশ থেকে। এবং তিনি জানান যে তাকে ভয়ঙ্করভাবে মারধর করেছে বিএসএফ এবং তারপর ঠেলে তাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়। তো এটা যে কত ভয়ঙ্কর একটা ব্যাপার সেটা বলার অপেক্ষা রাখে না। বেআইনি নিয়ে তো কোনো সন্দেহ নেই, ভয়ঙ্কর রকম বেআইনি। ভারতবর্ষের বা পশ্চিমবঙ্গের কোনো রকম আইনে লেখা নেই যে বিএসএফ কাউকে ধরে ঠেলে বাংলাদেশে পাঠিয়ে দিতে পারে, ভারতীয় নাগরিক হোক বা না হোক, তার নির্দিষ্ট প্রক্রিয়া আছে। তো সেসবের যে ধারণা হয়নি, এ নিয়ে কোনো সন্দেহ নেই, বেআইনি তো বটেই। এবং সীমান্তের ভিতরের 50 কিলোমিটার পর্যন্ত এখন বিএসএফের বিচরণ ভূমি। তো কেন সেই বিচরণ ভূমি, সীমান্তে নাকি ভয়ঙ্কর জিনিস হচ্ছে, তারা নাকি অনুপ্রবেশ ঠেকাবে এবং সেই জন্যে তারা মাইনে পায়। এবং সেটা না করে যেটা তারা করছে, তারা ভারতীয় নাগরিকদেরই ঠেলে পাঠাচ্ছে বাংলাদেশে। তারা নাকি গরু পাচার আটকাবে। গরু পাচার আটকাবে কি, তারা মানুষকে নিজেরাই পাচার করে দিচ্ছে। তা এরই নাম নাকি সীমান্ত রক্ষা, রক্ষকই যেখানে ভক্ষক। অবশ্য বলার অপেক্ষা রাখে না, যার অধীনে তারা কাজ করে সেই চৌকিদারি যখন চোর, তখন রক্ষক ভক্ষক হবে, এটা আর বড় কথা কি। এবং এটা ভয়ঙ্কর বিপজ্জনক, সেটা শুধু বিএসএফের এই রক্ষক ভক্ষক আচরণের জন্য না। কারণ এখন যেভাবে দেখানো হচ্ছে গোটা ভারতবর্ষ জুড়ে, অন্তত উত্তর ভারত এবং পশ্চিম ভারত, যাকে আমরা আর্যাবত্য বলি, সেখানে এমনভাবে দেখানো হচ্ছে যে বাংলাভাষী মানেই সম্ভাব্য বাংলাদেশি। এর আগে একটা অনুষ্ঠানে আপনাদের বলেছিলাম যে একটা যুদ্ধ যখন পহেলগামের পর যুদ্ধ শুরু হয় পাকিস্তানের বিরুদ্ধে, ঠিক সেই সময়ে একই সময়ে আরেকটা যুদ্ধ শুরু হয় বাঙালিদের বিরুদ্ধে। তাদেরকে তথাকথিত বাংলাদেশি আখ্যা দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার জন্য একটা যুদ্ধ শুরু হয়। যদি তারা বাংলাদেশি হনও, তাহলেও তাদের সঙ্গে সন্ত্রাসের যে কোনো যোগাযোগ আছে এরকম শোনা যায়নি। আর পরের কথা হচ্ছে, যাদেরকে পাঠানোর তোড়জোড় হচ্ছে তারা আদৌ বাংলাদেশি নন, এটা তো দেখাই যাচ্ছে, তারা পশ্চিমবঙ্গের বাঙালি। তো যেটা হয় দীর্ঘদিন ধরে, এটা একদিনে হচ্ছে না, দীর্ঘদিনের একটা প্রক্রিয়া, যে গোটা আর্যাবর্ত, যার কথা বললাম, বিন্ধ্য পর্বতের উত্তরের যে এলাকা, সেই এলাকা জুড়ে বাঙালিদের সন্দেহ করা হয় সম্ভাব্য বাংলাদেশি বলে। কারণ একে তো এরা নিরামিষ খায় না, এরা আমিষ খায়, মছলি খায়। মছলি আর মাংস আর গরু, এদের মধ্যে কি তফাৎ সেটা গুজরাটিদের বোঝার ক্ষমতা নেই, তারা বোঝেও না। গোটা উত্তর ভারত জুড়ে তারা একটা উন্মাদনা তৈরি করেছে বাঙালিদের বিরুদ্ধে, বাঙালি মাত্রই সম্ভাব্য বাংলাদেশি। এবং তার চেয়েও বড় কথা হচ্ছে, এরা এমন একটা ভাষায় কথা বলে যেটাতে নাকি বাংলাদেশিরাও কথা বলে। তো আপনারা যদি জানেন, খেয়াল করে দেখেন যে গোটা উত্তর ভারত জুড়ে যে হিন্দুস্তানি ভাষায় কথা বলা হয়, পাকিস্তানের একটা অংশের লোকের কিন্তু মাতৃভাষা তাই,
ভাষায় বিশেষ কোনো তফাৎ নেই, কিন্তু হিন্দিভাষী দেখলে কেউ বলে না আপনি কি পাকিস্তান থেকে এসেছেন, সম্ভাব্য পাকিস্তানি বলে না। পাঞ্জাবের যে মাতৃভাষা পাঞ্জাবি, সেটা কিন্তু পশ্চিম দিকে যারা পাঞ্জাবি আছেন পাকিস্তানে তারা ওই একই ভাষা বলেন। পাঞ্জাবি দেখলে কি কেউ বলে পাকিস্তান থেকে এসেছেন? কেউ বলে না। তামিল যারা আছেন, তার শ্রীলঙ্কার একটা অংশের ভাষা হচ্ছে তামিল, এবং তামিলনাড়ুর একটা অংশের ভাষা তামিল। তো তামিল দেখলে কি বলে সম্ভাব্য শ্রীলঙ্কান হতে পারে? বলে না। কিন্তু বাঙালিদের ক্ষেত্রে বলা হয়। বাঙালিদের ক্ষেত্রে কেন বলা হয়? কারণ বাঙালিরা একটি নরম জাত, নরম জাতকে আঘাত করতে ভালো লাগে, এবং বাঙালিদের নিজেদের সমস্যা আছে, সে কথায় পরে আসবো। কিন্তু বাঙালি দেখলেই একটা প্রচার চলছে, যে কারণে পিটিয়ে মারা হচ্ছে। উড়িষ্যা থেকে শুরু করে মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট এবং দিল্লি, সমস্ত জায়গা থেকে বাঙালিদের খেদানো হচ্ছে বাংলাদেশে আখ্যা দিয়ে। তো এইটা চলছে, এবং সন্দেহ শুধু নয়, এবং শুধু পশ্চিমবঙ্গের বাইরে থেকে খেদানো নয়, পশ্চিমবঙ্গের বাঙালিদের ওপারে ঠেলে পাঠানোর প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে। এটা শুরু হয়ে গেছে, এই জন্য এটা বিপজ্জনক যে আমরা দেখতেই পাচ্ছি যে এই প্রক্রিয়াটা শুরু হয়ে গেছে, যে ওদের খেদাও মানে শুধু ওখান থেকে খেদাও নয়, দিল্লি থেকে নয়, মুম্বাই থেকে নয়, উড়িষ্যা থেকে নয়, এদের পশ্চিমবঙ্গ থেকে খেদিয়েই বাংলাদেশে পাঠিয়ে দাও। এবং এই একই সঙ্গে আরেকটা প্রক্রিয়া চলছে, সেটা অনেক দিন ধরে চলছে। হিন্দিভাষী পশ্চিমবঙ্গে ঢোকানোর প্রক্রিয়া অনেক দিন ধরে চলছে। আপনারা যদি যে কোনো জায়গায় যান, রেলের হকার থেকে শুরু করে, ব্যাংক থেকে শুরু করে, আপনারা পুলিশ পর্যন্ত, সমস্ত জায়গায় সরকারি বেসরকারি, এই হলদিরামের একটা বিজ্ঞাপন কয়েকদিন আগে এলো, যেখানে তারা হিন্দিভাষী চেয়েছে পশ্চিমবঙ্গের বুকে। সে নিয়ে খুব হইচই হলো, সে নিয়ে একটা পরে অনুষ্ঠান করা যাবে। কিন্তু এগুলো কোনোটা বিচ্ছিন্ন ব্যাপার না, একটা সিস্টেমেটিক, একটা পদ্ধতিগত প্রক্রিয়া চলছে হিন্দিভাষী ঢোকানোর, এবং একই সঙ্গে আরেকটা প্রক্রিয়া চলছে বাঙালিকে কী করে কোণঠাসা করে ঠেলে বাংলাদেশে পাঠানো যায়। তো এই প্রক্রিয়াটা আগে ভাবা যেত যে অ্যাবসার্ড, অলিক ব্যাপার, কিন্তু এটা আর অলিক নয়। এই প্রক্রিয়ার রিহার্সাল হয়ে গেছে আসামে, এনআরসি করা হয়ে গেছে, বহু লোক ডিটেনশন ক্যাম্পে, বাকিটা কোণঠাসা, যারা যাননি তারাও, এবং এখনও কপাত করে বাঙালিদের ধরার চেষ্টা চলছে। এই পহেলগাম কাণ্ডের পর ব্যাপারটা আবার গতি পেয়েছে। তো ফলে যেটাকে একসময় অলিক ভাবা হতো, সেটা আদৌ অলিক নয়, এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখা যাচ্ছে এটা একেবারেই অসম্ভব কিছু না। কারণ সত্যি ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে বাঙালিদের ধরে এনে বাংলাদেশে ঠেলে পাঠানো হচ্ছে। তো আমাদের রাজনৈতিক দলগুলো নিয়ে কী বলছে? এই প্রক্রিয়াটা খুব বিপজ্জনক যেটা চলছে বাঙালিদের ঘাড়ে, বাঙালিদের মাথার উপর বিপদটা নাচছে, মাথার উপর ঝুলে আছে তরোয়াল, যে কোনো সময় মাথায় ঝপ করে নেমে আসতে পারে। তো এরকম একটা বিপজ্জনক জায়গায় পশ্চিমবঙ্গের বাঙালিরা বসবাস করছেন। তারা যে কোনো মুহূর্তে বাংলাদেশি হিসেবে চিহ্নিত হতে পারেন। পশ্চিমবঙ্গের বাইরে গেলে তো বটেই, এবং বিজেপি ক্ষমতায় আসবো করে লাফাচ্ছে, কিন্তু ক্ষমতায় আসার আগে থেকেই ঠেলে পাঠানোর চেষ্টা করছে। তো এইরকম একটা বিপজ্জনক অবস্থা। তো এই বিপজ্জনক অবস্থায় বাঙালিরা বসবাস করছেন, কিন্তু এ নিয়ে কোনো সচেতনতা নেই। কারণ আমাদের এই রাজনৈতিক দলগুলো যাদের কথা বলছিলাম, তারা এই বাজারে খুব ভালো আছে, আনন্দে দিন কাটাচ্ছে। তো সরকার এই যে ফেরত আনার প্রক্রিয়াটা খুবই ভালো কাজ করেছে, যে নিয়ে ধন্যবাদ দেওয়ার সত্যি প্রয়োজন, তারা ভালো কাজ করেছে। কিন্তু সরকারের তো একটা দল আছে, শাসক দল। তো বাঙালি হবার জন্য সারা ভারতবর্ষে যেভাবে টার্গেট করা হচ্ছে, সেই নিয়ে শাসক দল কি জোর দিয়ে কিছু বলছে? তাদের তো যে পরিমাণ জোর, তারা সারা পশ্চিমবঙ্গে মানুষকে সচেতন করতে পারে, পথসভা করতে পারে, কিচ্ছু বলছে না। উল্টো দিকে তারা মূলত হিন্দিভাষীদের তোয়াজ করে নিজেদেরকে ভারতীয় প্রমাণ করার চেষ্টা করে চলেছে। যে কোনো মূল্যে হিন্দি ভাষাকে ঊর্ধ্বে তুলে ধরতে হবে। তো ভারতীয় হলে যে হিন্দি বলতেই হবে, এইটা আমরা এর আগে একাধিক জায়গায় দেখেছি, সরকারি অফিসে দেখেছি, মেট্রোয় দেখেছি। এইটা বুক বাজিয়ে একমাত্র বাংলার বুকেই বলতে শোনা যায়, অন্য কোথাও এরকম বলার কারো কোনো সাধ্য নেই। যদিও বাঙালিরাই সব থেকে বেশি লাথিজাটা খায়। তামিলদের এই কথা বলতে গেলে হিন্দি না বললে, যদি তামিলনাড়ুতে গিয়ে বলা হয় যে হিন্দি না বললে কিন্তু ভারতীয় নয়, ওরা ঠেঙিয়ে বার করে দেবে। এমনকি পাঞ্জাবে গিয়ে বললো, কোথাও এটা বলা যায় না, শুধু পশ্চিমবঙ্গে বলা যায়। কারণ পশ্চিমবঙ্গ হচ্ছে নরম মাটি, এবং এটা তবুও করা যায়। যদিও বাঙালিরাই সব থেকে বেশি লাথিঝাঁটা খান সারা ভারতবর্ষ জুড়ে। আর কোথাও কোনো জায়গা থেকে কোনো জাতিকে লাথিয়ে বের করার চেষ্টা চলছে না, শুধু বাঙালিদের ক্ষেত্রে হচ্ছে। এবং সব থেকে বড় কথা হচ্ছে যে বাঙালিরা এইটা খায় কেন? কারণ বাঙালিরা বিলক্ষণ, যদিও জানে সমস্ত জাতির মতোই বাঙালিরা বিলক্ষণ জানে যে ভারত একটা বৈচিত্র্যপূর্ণ দেশ, সেখানে সব ভাষার মর্যাদা সমান। তামিল হলেও ভারতীয় হওয়া যায়, পাঞ্জাবি বললেও ভারতীয় বলা যায়, মালায়ালাম বললেও ভারতীয় হওয়া যায়, বাংলা বললেও হওয়া যায়। কিন্তু
বাঙালিদের একটা দাস মনোবৃত্তি আছে, তারা সবসময় হিন্দি ভাষীদের কাছে ইয়েস স্যার করে থাকে। তো ফলে এই যে দাস মনোবৃত্তির জন্য নিজেকে ভারতীয় প্রমাণ করতে গেলে হিন্দি বলতেই হবে, হিন্দিকে মাথার উপর তুলে রাখতে হবে, এই একটা দাস মনোবৃত্তি ভারতীয়দের বাঙালিদের মধ্যে কাজ করে, শাসক দলের মধ্যেও সেটা দেখা যাচ্ছে। যে কারণে এরা কিছুতেই ভূমিপুত্র সংরক্ষণ হোক, ভূমি সন্তান সংরক্ষণ হোক, ইউপিএসসিতে পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিসে বাংলা বাধ্যতামূলক করা হোক, কিচ্ছু এরা করবে না। এরা যে কোনো মূল্যে হিন্দি ভাষী এবং হিন্দি ভাষাকে তোয়াজ করে চলবে। এরা চলছে এবং এই জিনটা এরা পেয়েছে বাঙালিদের কাছ থেকে, যারা হিন্দি ভাষাকে ওরে বাবা কি ভালো বলে সবার উপর তুলে ধরতে বাধ্য হয়। তো এইটা গেল শাসক দল। অবিজেপি অন্য যে বিরোধী দলগুলো আছে সেগুলো ততই বচো। বাংলায় কংগ্রেস আর বিজেপি যে আলাদা, সেটা এদের টিভিতে যা যা বলেন সে কথা শুনলে বোঝা যায় না। কংগ্রেসের অবশ্য জোর খুবই কম, ফলে সে নিয়ে আলাদা করে বলার কিছু নেই। আর সিপিএমের কথা যদি বলেন, তারা তো বিশ্ব মানবতায় মুখর, তারা আজাদি আজাদি বলে চিৎকার করে লাফালাফি করবে। শুধু সিপিএম না, সমস্ত বামপন্থীরা এরা স্লোগানই দেন হিন্দিতে। হিন্দিকে যে এরা মাথায় তুলে রাখেন, বাংলা যে বিশেষ বলতে টলতে পারেন না এদের মধ্যে অনেকেই, এরা যদিও খুব ভদ্রলোক বুদ্ধিজীবী, তো সে দেখতেই পাওয়া যায়। তো জাতিসত্তা নিয়ে, ভাষা নিয়ে তাদের আরাধ্য যে দেবতারা আছেন, মার্ক্সবাদী যে দেবতারা, তাদের যে লম্বা লম্বা থিসিস আছে সেগুলো আদৌ পড়েছেন বলে মনে হয় না, অন্তত পড়লেও তার কোনো প্রতিফলন এদের কথাবার্তায় দেখতে পাওয়া যায় না। তো সব মিলিয়ে পরিস্থিতিটা খুব বিচ্ছিরি। এই যে ঠেলে পাঠানো হচ্ছে বাঙালিদের, পশ্চিমবঙ্গের বাঙালিদের বাংলাদেশি আখ্যা দিয়ে, এবং সারা ভারতবর্ষে যে বাঙালি বিদ্বেষ একটা চালু হচ্ছে, সংখ্যালঘু বিদ্বেষ তো বটেই, তার সঙ্গে বাঙালি বিদ্বেষও চালু হচ্ছে। বাঙালি জাতিটাই একটা বিপদের মুখে, তাদেরকে টিকিয়ে রাখা হবে কি না এই নিয়ে বড় কর্তারা চিন্তা ভাবনা করছেন, এতটা বড় বিপদ। তো সেই নিয়ে বাঙালিদের মধ্যে বিশেষ কোনো সচেতনতা নেই, কারণ বিশেষ কোনো প্রচারই নেই। রাজনৈতিক দলগুলো এটাকে প্রচার করার যোগ্যই মনে করে না, ফলে সেই নিয়ে কোনো সচেতনতা নেই। ফলে আমরা যতটুকু পারি সেটা বলবো। আপনারা যারা শুনলেন, যে কজন শুনলেন, তারা যতটুকু পারেন বলবেন, এই ভিডিওটা চারদিকে ছড়াবেন। যেটা বলি, গুরুচণ্ডালী সাবস্ক্রাইব করবেন, আমাদের সাইটে লিখবেন। এইভাবে আমরা একটা সচেতনতা তৈরি করতে পারি এবং রাজনৈতিক দলগুলো, অন্যান্য শক্তিগুলোকে ঠেলে বাঙালি যে বিপদের মধ্যে আছে এই অবস্থানে পৌঁছতে বাধ্য করতে পারি। এটা আমরা পারি, ইতিহাসে বহু ক্ষেত্রে এটা হয়েছে, আমরা ভবিষ্যতে হয়তো পারবো। তো সেই লক্ষ্যে যদি আমরা খুব হিসেব করে ছোট ছোট কাজগুলো করি, নিজেদের কাজগুলো করি, সব জায়গায় নিজেদের কথাগুলো নিঃসংকোচে প্রকাশ করি, তাহলে সেই ব্যাপারটা হওয়া সম্ভব। তো আজকে এইটুকুই আমাদের যে ছোট্ট কাজ, তাদের মধ্যে এটা একটা অংশ। আপনারা সাবস্ক্রাইব করুন, আগেই বললাম, এবং ছোট মিডিয়ার সমর্থনে থাকুন। গদি মিডিয়ার উপর আশা রেখে কোনো লাভ নেই। সবাই ভালো থাকবেন এবং এ নিয়ে একটু চিন্তা ভাবনা করবেন, সম্ভব হলে কথা বলবেন। আজকে এইটুকুই, সবাইকে নমস্কার।